যে রাক্ষসের সিয়ামের যে ক্যারেক্টার, এখানে শাকিব খানকে কাস্টিং করলে ভালো হতো। মানে বিষয়টা তোমার কি মনে হয় যে আসলে এটা কপি কিনা? এটা কি রকস্টার সিনেমার মেইন গান, নাকি এর থেকেও ভালো, এর থেকেও চার্টবাস্টার বা এর থেকে বেস্ট গান আমাদের জন্য এখনো অপেক্ষা করতেছে? মানে আমরা শেষের দিকে মূলত ঈদের সিনেমা নিয়ে আলোচনা করব। এটার মাধ্যমে কি আরিফিন শুভর কামব্যাক পসিবল? সত্যি কথা বলবো, এক কখনোই না, লাইনে বলবো। কখনোই না। চঞ্চল চৌধুরীকে সরিয়ে রেখে আমি শুধু কথা বলতে পিচ্চি চাই মেয়েটা। পিচ্চি মেয়েটা আর হচ্ছে মোশাররফ করিমকে নিয়ে। মানে একটা স্পাই মুভি হিসেবে এই বাংলাদেশ থেকে যে এরকম একটা মুভি হচ্ছে, এটা আসলে প্রাউডের বিষয়। তার নাকফুলের কাব্য কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। Hey, what's up, lovely people? Welcome back to our another podcast. And today we're gonna talk about many topics. তবে তার আগে বলি, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আপনাদের ঈদ অনেক ভালো কাটুক। তো এবার আমাদের টপিকস গুলো জানতে আমরা আমাদের সিনেমা স্পেশালিস্ট মিস্টার রঞ্জনের কাছে যাব। বলো কি কি টপিকস? ঈদের আগে এটা আমাদের লাস্ট পডকাস্ট, তো বাকি পডকাস্ট আসবে হচ্ছে ঈদের পরে। আমরা টপিক নিয়ে কথা বলবো, যেই টপিক নিয়ে কথা বলবো সেটা আসলে বলে দেই সবাইকে, দর্শকদের উদ্দেশ্যে প্রথমে বলে নেই। আমরা কথা বলবো হচ্ছে রকস্টারের গান যেটা এসেছে আমাকে উড়িয়ে দাও, তারপরে কথা বলবো মালিক সিনেমার ট্রেলার নিয়ে, এরপরে কথা বলবো এসে যাওয়া সিনেমা বনলতা এক্সপ্রেস, দম এবং রাক্ষস সিনেমাটার রিভিউ সংক্রান্ত বিষয় নিয়ে। হ্যাঁ, এগুলো আসলে ওটিটিতে রিলিজ পেয়ে গিয়েছে। আর হলিউডের একটা সিরিজ এসেছে দ্য বয়েজ, সেটা নিয়েও কথা বলবো। মাসুদ রানার ট্রেলার, পিনিক্স সিনেমার একটা আইটেম গান এসেছে, মেহেদী হাসান হৃদয়ের বিদায় সিনেমা নিয়েও কথা বলবো। তো এগুলো বিষয়ে জানতে হলে আমাদের এই পুরোপুরি পডকাস্টটা দেখে নিতে হবে আপনাদের। হ্যাঁ, মানে আমরা শেষের দিকে মূলত ঈদের সিনেমা নিয়ে আলোচনা করব। রাইট। ওকে ওকে, আমাদের কাছে অনেকগুলো টপিকস। তো বরাবরের মতো এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে দি আপডেট ক্রিয়েটর চ্যানেল থেকে হাসান, রিভিউ বাই চ্যানেল থেকে রঞ্জন এবং সাগর, আর আমি ইনফ্যাক্ট বাংলা চ্যানেলের ওনার জনি। হ্যাঁ, প্রথমে কথা বলবো হচ্ছে রকস্টার সিনেমার যে গানটা এসেছিল আমাকে উড়িয়ে দাও। হ্যাঁ, এই গানটা তো আহমেদ সানি লিখছে এবং পুরা মিউজিক সিস্টেমটাই হয়তো জাহিদ নীরবের করা। তো শাকিব খানের এই গানটা আসলে কেমন পারফর্ম করলো প্রথমে জানতে চাচ্ছি হচ্ছে হাসানের কাছে। আমাকে উড়িয়ে দাও, বেসিক্যালি এই গানটা যখন থেকে অ্যানিমেটেড টিজার আর ট্রেলারে শুনতে পাইছিলাম তখন থেকে ওয়েট করতেছিলাম হচ্ছে এই গানটা কখন আসবে সেটার জন্য। তো গানটা যখন আসে তো শুনি, আমি প্রথমেই ইয়ারপডস ইউজ করে শুনছিলাম, যার কারণে গানটা আমার ওভারঅল ভালোই লাগছে। এখন আমার কোয়েশ্চন হচ্ছে কি, এটা কি রকস্টার সিনেমার মেইন গান, নাকি এর থেকেও ভালো, এর থেকেও চার্টবাস্টার বা এর থেকে বেস্ট গান আমাদের জন্য এখনো অপেক্ষা করতেছে? আর যদি এই গানটা আসলে রকস্টার সিনেমার বেস্ট গান হয়ে থাকে, তাহলে আমার যেটা মতামত সেটা হচ্ছে রকস্টার সিনেমার বাকি গানগুলো হয়তো অডিয়েন্সকে অতটাও স্যাটিসফাই করতে পারবে না। এই গানটা ভালো, আমরা নর্মালি এই যে গানগুলো শুনি অনিকেত প্রান্তর, তারপর হচ্ছে যে পূর্ণতা, এই টাইপের গানগুলোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে রকস্টারের এই গানটা ওইগুলার লেভেলের হয় নাই, তবে ভালো হয়েছে। আচ্ছা, তাহলে জনির কাছে জানতে চাই যে আসলে আমরা কি এর থেকে বেটার গান পাবো? আমাকে উড়িয়ে দাওয়ের থেকেও কি বেটার গান পাবো, যেহেতু 7-8টা গান আসলে আসার কথা আমাদের রকস্টার সিনেমার? হ্যাঁ, প্রথমেই বলি, যেহেতু আমরা জানতাম, মানে আগে থেকেই জানতাম যে এটা একটা মিউজিক্যাল সিনেমা হবে আর এখানে অ্যালবামে অনেকগুলো গান থাকবে, কিন্তু আমার মনে হয় না যে এই অ্যালবামে আমাকে উড়িয়ে দাওয়ের থেকে বেস্ট কোনো গান আছে। এটা সত্যি আমার মনে হয় না। আর তাছাড়াও এখন তো হাতে সময়ও নেই, যেহেতু আমরা জানি এই গানে কণ্ঠ দিয়েছে আহমেদ হাসান সানি। তো দেখো, গানটা অনেক ভালো ছিল, এটার ভিজুয়ালাইজেশন বা সিনেমাটোগ্রাফি এবং পাশাপাশি ওই যে স্টেডিয়ামে শাকিব খান পারফর্ম করে সেটাও ভালো ছিল। বাট আমার একটা, মানে পার্সোনালি আমার কাছে যেটা লেগেছে, অন্যান্য মানুষের কাছে লেগেছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে আহমেদ হাসান সানির কণ্ঠ শাকিব খানের, মানে শাকিব খানের সাথে যায় না। মানে শাকিব খান যখন ওই গানে লিপসিং করছিল, আমার মন না কোনোভাবে মেনেই নিতে পারছিল না, মানে আমি অ্যাকসেপ্টই করতে পারছিলাম না যে এটা শাকিব খান লিপসিং করছে। আমার এটা মনে হয়েছে। হ্যাঁ, আমরা যখন রিয়াকশন দিছি গানের তখন রঞ্জন সাথে সাথে নোটিস করে ফেলছে যে না, এটা আসলে শাকিব খানের গলা না। এই জন্য কয়েকটা সিন আসলে খারাপ লাগতেছিল আমার কাছে পার্সোনালি। বিভিন্ন যে ক্লোজ আপ শটগুলো নেওয়া হয়েছিল না, সেই শটগুলো আমার কাছে পার্সোনালি খারাপ লাগছিল, যে আসলে তার গলার সাথে এই গানটা তেমন একটা যাচ্ছে না। তার যে একটা অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ
মানে মোট কথা তার যে অরা, সেটা কিন্তু এই আহমেদ হাসান সান্নির কণ্ঠ মানে ফুলফিল করতে পারে না। আমি হাসানের প্রশ্নের উত্তর দিতে চাই। হাসান যে বলল যে রকস্টার সিনেমায় আমাকে উড়িয়ে দাও গানটাই কি বেস্ট গান কিনা, হ্যাঁ আমার মনে হয় কি যে এটা স্টোরিতে অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে সিনেমার, বুঝছো? শাকিব খান কিভাবে একেবারে নিচে থেকে উপরে উঠতেছে তার মেন উত্থানটাই আমরা দেখতে পারবো হচ্ছে এই গানটার মাধ্যমে। হ্যাঁ। তো আর যখন তুমি গানটা ফিল কইরা শুনবা তখন মনে হবে কি যে না, একটা গ্রাউন্ড থেকে একটা সিঙ্গার কিভাবে উপরে উঠতেছে এইটার একটা ইমোশন ফিল করা যায় এই গানটার মধ্যে। রাইট। এটা যেহেতু মিউজিক্যাল জনরার সিনেমা, তাই এই সিনেমার যে গানগুলা এগুলোর থেকে কিন্তু আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। আমি এটা বলতেছি না যে আমাকে উড়িয়ে দাও এটা একদম খারাপ কোনো গান এসে, কিন্তু ওই যে বললাম এক্সপেকটেশন বেশি, তাই এক্সপেকটেশন অনুযায়ী এই গানটা হয় নাই। যেহেতু আমরা জানি এটা একজন রকস্টারের কাহিনী নিয়ে সিনেমা বানানো হচ্ছে, এর আগে বলিউডে বা ইন্ডিয়াতে অনেক এমন সিনেমা আমরা দেখেছি, লাইক সাইয়ারা, রকস্টার কিংবা আশিকি টু। মানে আশিকি টু তেও তো আদিত্য রয় কাপুর রকস্টার টাইপের ক্যারেক্টার প্লে করেছিল, তাই না? তো এই তিনটা সিনেমাতেই তুমি দেখবা যে সেই সিনেমার অ্যালবাম হিট, মানে পুরো অ্যালবাম হিট না হলেও অন্তত একটা গান চার্ট বাস্টার হয়, আর ওইটার কারণে কিন্তু পুরো অ্যালবাম হিট হয়। কিন্তু এখানে সেটা সত্যি মিসিং। আর এই গানে আমাকে উড়িয়ে দাও, জাস্ট এই পোরশনটা সত্যিই ভালো ছিল। ব্যাপারটা হচ্ছে তোমরা কি সাইয়ারা দেখছিলা? হ্যাঁ সায়ারা দেখছিলাম, আমি দেখছি। সাইয়ারা যদি দেখা থাকো, সাইয়ারার কিন্তু এরকম একটা পার্ট ছিল, ঠিক আছে, যেখানে হচ্ছে নায়িকা হারায় যায়, নায়িকা হারায় যাওয়ার সাথে সাথে নায়ক হচ্ছে কি খোঁজা শুরু করে, হ্যাঁ ইভেন লাইভ পারফরমেন্স থেকে সে খোঁজা শুরু করে, হতাশ হয়ে যায়। তো বিষয়টার সাথে কি তোমরা কানেক্ট করতে পারতেছো আমাকে উড়িয়ে দাও গানটা? মানে কানেক্ট বলতে এই গানে একটা পোরশন এমন আছে না যে শাকিব খান বলছে মীরা কোথায়। মানে বিষয়টা তোমার কি মনে হয় যে আসলে এটা কপি কিনা? না, কপি তো হবে না, কারণ এখনকার অডিয়েন্স যেমন ইন্টেলেকচুয়াল, ঠিক তেমনই এখনকার মেকার্সরাও অনেক ইন্টেলিজেন্ট। তাই এভাবে মানে যেই সিনেমা ভাইরাল হয়েছে লাইক সাইয়ারা, হ্যাঁ। সেটা থেকে তো কপি করবে না, এটা সম্ভবই না। তাই আমার মনে হয় না যে এটা কপি। শাকিব খানকে কিন্তু এখন পর্যন্ত সেই ড্রাগ অ্যাডিক্ট ভাইবটা দেখা যাচ্ছে না, হ্যাঁ কিন্তু আমার মনে হয় কি যে মীরা হারায়া যাওয়ার পরে মনে হয় আর ফিরবে না, তারপরে হয়তো বা কোনোভাবে জানতে পারবে যে মীরা মারা গেছে, তারপর থেকে শাকিব খানের খারাপ ফেজ শুরু হবে এই গানের পর থেকে। আমার মনে হয় না সাগর মীরা মারা যাবে, আমার মনে হয় মীরা লাস্ট মুহূর্তে মীরাকে সে খুঁজে পাবে শাকিব খান। না, আমি বলি সাগরের সাথে আমি একমত। আমার মনে হয় এখানে মীরা মারা যাবে, এবং অনেকটা পসিবিলিটি এমন, অডিয়েন্স কি ইমোশনালি কানেক্টেড করতে চায় তাহলে মীরাও মারা যাবে, আগুনও মারা যাবে। আর এটার এক্সাম্পল হিসেবে তুমি প্রিয়তমা দেখতে পারো, যখন যখন শাকিব খানের সিনেমায় কোনো মেইন লিড ক্যারেক্টার হোক, সেটা ফিমেল বা মেল, সেটা মারা যায়, তখন সেটা অনেক চর্চায় থাকে। তো Right. সেই হিসেবে হতে পারে এখানে আগুন এবং মীরা দুইজনে মারা যাবে। আচ্ছা তাইলে রাজকুমারের কি হলো? রাজকুমার তো তেমন একটা আলোচনায় আসে নাই। আচ্ছা আমি বলি, ওইটা না ওই রকম ইম্প্যাক্ট ফেলতে পারেনি। যদি ইম্প্যাক্ট ফেলতো, যদি শাকিব খান এবং মাহিয়া মাহি লাস্টে একসঙ্গে এক স্ক্রিনে থাকতো, অনেকে না ওই মাহিয়া মাহি যে শাকিব খানের মা, এটা মেনেই নিতে পারছিল না। তো এই ছিল হচ্ছে রকস্টার সিনেমার গানের হচ্ছে আমাদের টপিক। তো এরপরে আমরা কথা বলবো মালিকের ট্রেলার নিয়ে। মালিকের ট্রেলারটা নিয়ে মানুষের মাঝে আর কি নেগেটিভ পজিটিভ কথাবার্তা শুনতে পাওয়া গেছে, কারণ অনেকের কাছে ভালো লেগেছে, অনেকের কাছে মনে হয়েছে যে 1990 সালের সেই সিনেমার একটা ভাইব পাওয়া গেছে। বিশেষ করে সেই গুলিটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। রাইট, যেটা হচ্ছে অনেকে বলছিল, ইভেন আমরা বলেছি যে হায়াত মাহমুদের থেকে ধার করে আনা হয়েছে প্রিন্স সিনেমা থেকে। আচ্ছা, প্রথমে আমি আরিফিন শুভকে অভিনন্দন দিতে চাই দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে আমি সত্যিই চাই তার কামব্যাক হোক, আর তারই ধারাবাহিকতায় হয়তো সেই সিনেমা এবার আসছে। আর আরেকটা অভিনন্দন জানানোর কারণ হচ্ছে তাকে এই যে মেশিন গান ইউনিভার্সে পদার্পণ করার জন্য স্বাগত। না না, এখনো কিন্তু আসলে মেশিন গান হাতে নেওয়া বাকি আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুন্না খান আর হচ্ছে জয় চৌধুরী, রাসেল খান, জয় চৌধুরী, তারপরে জায়েদ হচ্ছে খান। জায়েদ খান, অনেকেরই বাকি আছে। হ্যাঁ আচ্ছা, আমি শুধু ভাবতেছি জায়েদ খানের হাতে এটা থাকবে, ওর ডিগবাজি দিয়ে দিয়ে গুলি করবে। হ্যাঁ, এটাই একটা হেলিকপ্টার থেকে ডিগবাজি দিয়ে নেমে গুলি করা শুরু করবে। আচ্ছা মজার কথা সাইডে রেখা, ট্রেলারটা কেমন লাগছে? হ্যাঁ, ট্রেইলারটা ওভারঅল মানে ঠিকঠাক, এমন না যে অনেক খারাপ, এমন না যে অনেক ভালো, ঠিকঠাক অ্যাকশন সিনেমা হিসেবে ঠিকঠাক। তবে কিছু কিছু সেট আমার কাছে ফেক লেগেছে। আর তোমরা ট্রেইলার দেখলে বুঝবা যে 1 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত আরিফিন শুভর অনেকগুলো শট আছে, কিন্তু সেই প্রত্যেকটা শটেই সে একই জামা বা একই ড্রেস পরে আছে। তুমি শুধু একই জামা দেখছো না,
আমি দেখছি হচ্ছে যে একই সেটে করছে, একটা হচ্ছে একটা গোডাউনে আর একটা হচ্ছে ইটের ভাটা, এই দুই জায়গায় ফুল মুভি কমপ্লিট করছে মনে হয়। রাইট রাইট। সেটাই তো। আর এই আচ্ছা ভালো কথা, এই যে ট্রেইলারের শেষের দিকে আরিফিন শুভ মানে ডায়লগটা বলে না, আমি প্রথমে ভাবছিলাম যে চঞ্চল চৌধুরী। আচ্ছা হাসানের কেমন লাগছে? আমি তো আমার রিভিউ ভিডিওতে নেগেটিভ কিছু বলি নাই। আরিফিয়ানরা কি তোমাকে কি বলে ধুয়া দিবে? ধুয়ে দিয়েছে না, নাকি হচ্ছে তোমাকে? ধুইয়া দিয়ার জন্য না, আমি বলি আরফিন শুভকে পার্সোনালি আমার অনেক ভালো লাগে। আর একটা কথা হচ্ছে কি, ও যে কামব্যাক করছে না, এটার জন্য খারাপ লাগে। ও ভালো ডিরেক্টর সিলেক্ট করতে পারতেছে না। যেমন ধরেন এই ট্রেলারের কথা যদি বলি, তাহলে আমরা বলি না যে ট্রেলার কাট অসাধারণ হয়েছে, এই ট্রেলার কাটটাকে আমি বলে অসাধারণ বলতে পারবো না। কারণ প্রথম কারণ হচ্ছে কি, এই ট্রেলারের অনেকগুলো সিন ছিল, একটা সিন থেকে আরেকটা যে শিফট হচ্ছে, ওইখানে যে অ্যানিমেশন ইউজ করছে বা এডিট করার সময় এত প্যারাজে লাগছে আমার এই ব্যাপারটা। মন মানতেছে না, এটাও না ঠিকঠাক হচ্ছে না যে আচ্ছা আরিফিন শুভ একজন গ্যাংস্টার, তার ডায়লগ ডেলিভারিতে ওইটা ফুটে ওঠে না। অ্যাকশন গুলো আহামরি জমাইতে পারতেছে না। একটা সিন আছে যে বুকের মধ্যে গুলি ঢুকাই দিচ্ছে, এটা কি গুলি নাকি ছুরি? বিদ্যা সিনহা ভীমের ক্যারেক্টারটা আরিফিন শুভর ক্যারেক্টারের সাথে একটু অনেক মিস্টিরিয়াস লাগতেছে, বুঝছো? তো মনে হইতেছে যে সিনেমা এদের কেমিস্ট্রিটা জমবে অনেক। পজিটিভের মধ্যে প্রথমেই বলতে হয় আরিফিন শুভর কথা। আর আরিফিন শুভ কত ডেডিকেশনের সঙ্গে কাজ করে এটা আমরা সবাই জানি। এখানে সে অনেক চেষ্টা করছে, এখন যদি মেকার্সরা তা মানে ওইটা পুল অফ না করতে পারে তাহলে তো কিছু করার নেই না। আমার কাছে মনে হয় কি, এই লুক নিয়ে আরিফিন শুভর মেহেদী হাসান হৃদয়ের কাছে যাওয়া উচিত ছিল, বুঝছো? সে তাকে একটা অসাম সিনেমা উপহার দিতে পারতো। জাস্ট ইমাজিন, আরিফিন শুভ মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে কাজ করছে, তার সিনেমায় এমন একটা ডায়লগ, মানে তোরে ফালা ফালা করে ওইখানে লবণ মরিচ লাগাই দেবো। ভালোই লাগবে। আমি একটা কথা বলি, এই শাকিব খানের বেলায় দেখেন, শাকিব খান রায়হান রাফির সাথে যখন কাজ করছে, ওনারা কিন্তু শাকিব খানের কাছ থেকে ওই আউটপুটটা বের করছে। একজন নায়কের অভিনয় ভালো হইলে হবে না, স্টারডম থাকলেও কিন্তু হবে না। এই মূল কথাটা হচ্ছে ওই ডিরেক্টর থেকে ওইটা বের করে আনতে হবে, চুষিয়ে বের করে আনতে হবে। আচ্ছা লাস্ট একটা প্রশ্ন, এটার মাধ্যমে কি আরিফিন শুভর কামব্যাক পসিবল? সত্যি কথা বলবো, এক কখনোই না, লাইনে বলবো। কখনোই না, ইম্পসিবল। না, আমার আনসার হচ্ছে কখনোই না। একটা ট্রেলার দেখে বোঝা যায় যে একটা সিনেমা কিরকম করতে যেতেছে, তাদের ভিশনটা কি, বুঝছো? তো এই ট্রেলার দেখার পর আমার বোঝা শেষ যে এই সিনেমাটা কখনোই আরিফিন শুভর 50% পোটেনশিয়ালও ক্যাপচার করতে পারে নাই, বুঝছো? আরিফিন শুভ এর থেকে আরো হাজার গুণে ভালো সিনেমা আমাদের সামনে হয়তো বা দিতে পারবে যদি সে ভালো ডিরেক্টর পায়। আচ্ছা যেহেতু আমরা মালিক সিনেমার ট্রেলার নিয়ে আর কি কথা বলতেছি, তো মালিক সিনেমার গান আসছে একটা আইটেম গান যার নাম হচ্ছে গুলগুলি পিঠা। এইটার মেকিং বা এটার যে কালার আছে, হ্যাঁ, সেটা দেখে আসলে মনে হয় যে সিনেমাটা হয়তো একটু ভালো হতে যাচ্ছে, যেটা আর কি পজিটিভ দিক। হ্যাঁ, গানটা ভালো হয়েছে। মানে এই টাইপের আইটেম গানগুলোতে যেটা মানুষ এক্সপেক্ট করে যে কি মানে এই গানের তালে নাচা যাবে কিনা, হ্যাঁ, আমার এটা শুনে মনে হয়েছে কি আসলে পসিবল। সিঙ্গেল স্ক্রিনে যেহেতু মুভিটা চলবে, হ্যাঁ, তাই আশা করছি সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি এটা মানুষকে এন্টারটেইন করতে পারবে। মানে আইটেম গান হিসেবে এটা ঠিকঠাক ছিল, কিন্তু এটাতেও তারা 100% অথেন্টিক যে ব্যাপারটা ডেলিভার করতে পারে নাই। এখানেও তারা কপি মারি দিছে। কোত্থেকে কপি মারছে সেটা আপনারা নিজেরাই বলেন। এটা মূলত এই গানের ভাইবটা কিছুটা শাহেনশাহ মুভির শাকিব খানের রসিক আমার গানের সাথে মিল পাওয়া যায়, যেটাতে নুসরাত ফারিয়া আর হচ্ছে শাকিব খান একসাথে ছিল আর কি। মানে ওই রাইমটা ওই টোনটা রেখে জাস্ট কথাগুলো চেঞ্জ করে দিছে। সেটা আমি আর সাগর যখন রিয়াকশন বানিয়ে দিয়েছিলাম, সাগরে তখন বলতেছিলাম যে সাগর এটা যেন কোন গানের কোথায় যেন শুনছি, কোন গানের জন্য কপি। পরে আর কি আমরা বের করলাম যে হ্যাঁ এই গানের আসলে কপি। এই তো গেল মালিকের ব্যাপার স্যাপার। তো এরপর আসলে কথা বলবো যে গত ঈদে সিনেমা আসছিল 3টা না 4টা, প্রিন্স, দম, রাক্ষস, বর্ণলতা এক্সপ্রেস। প্রিন্স নিয়ে তো আসলে অনেক বেশি কথা বলেই ফেলছি আমরা, তবে বর্ণলতা এক্সপ্রেস, দম এবং রাক্ষস নিয়ে আসলে আমাদের তেমন একটা কথা বলা হয় নাই। তো ওটিটিতে আসার পর আসলে তোমরা এই 3টা সিনেমা দেখছো কিনা? ওটিটিতে আসার পর আমি যে কয়টা সিনেমা দেখছি সেগুলো হলো দম, প্রিন্স আর রাক্ষস। আমার বনলতা এক্সপ্রেস এখনো দেখা হয়নি। আচ্ছা হাসান? প্রিন্স তো আগে একবার দেখছিলাম, এখন আরেকবার দেখতেছি। রাক্ষস দেখছি, এখনো দম আর বনল এক্সপ্রেস আমার দেখা হয় নাই। আচ্ছা তুমি তাহলে প্রিন্সের ফ্যান হয়ে গেছো, 2বার দেখতেছো প্রিন্স। হাসান রাক্ষস কেমন লাগছে বলো ওটিটিতে দেখার পর? রাক্ষস তো আমার মেকিং হিসেবে অনেক ভালো লাগছে, তবে ওই বরবাদের সাথে কম্পেয়ার করলে এই রাক্ষস অনেক পিছায় থাকবে। তার কারণ হচ্ছে কি, এই মেহেদী হাসান হৃদয়ে বরবাদে যা কিছু দেখেছে, ওভারঅল বরবাদ মুভিটা যেরকম করে করছে, তার কারণে এক্সপেকটেশন একটু বেশি ছিল যে আমরা বরবাদ থেকে বেটার কিছু হয়তো রাক্ষসের মধ্যে পাবো, কিন্তু ওইটা মিসিং। বরবাদ সিনেমায় যে আমরা আসলে অভিযোগ করছিলাম হচ্ছে ভিলেন নিয়ে, তো এখানে কি আসলে ভিলেনকে প্রপার ইউজ করতে পেরেছে জনিদা?
না, এখানেও পারেনি। জাস্ট সোহেল মন্ডলের যে ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের অরাটা ভালো ছিল, আর অরাটা সে ডিফাইনও করতে পেরেছে। ওই যে বরবাদে যেমন যিশু সেনগুপ্ত আর শাকিব খান এক মানে শুধু একবারই ফেস টু ফেস হয়, তখনই কিন্তু যিশু সেনগুপ্ত খতম। এখানেও সেম একই অবস্থা, আচ্ছা যেই যে ভিলেন সিয়ামের সামনে আসে সেটা তখনই শেষ। আচ্ছা, আমাকে বলো যে জনি, তোমার কি মনে হয় যে বড়বাজার থেকে একটু বেটার ভাবে ইউজ করছে না ভিলেনকে এবার? বরবাদের ভিলেনের থেকে এখানে ভালো ইউজ করেছে। আমার মনে হয় কি মেহেদী হাসান হৃদয় ধীরে ধীরে শিখা যাবে যে কিভাবে আসলে একটা ওয়ার্ল্ডকে বিল্ড করতে হয়, কিভাবে একটা ভিলেনকে ইউটিলাইজ করতে হয়, আস্তে আস্তে শিখবে সে। একটা কথা মনে রাখতে হবে, একই টাইপের জিনিস কিন্তু বারবার অডিয়েন্স গ্রহণ করে না। এটা করতে করতে এমন সময় এমন নেগেটিভিটি ছড়াবে যে হ্যাঁ, এই বান্দা একই টাইপের কিছু করছে, তখন সেই সময়টাতে যেই সিনেমা মুক্তি পাবে এটার উপর অনেক ইম্প্যাক্ট পড়বে। তুমি স্টোরি লাইনে একটু কষ্ট করো, ব্রুটাল ভায়োলেন্স একটু কম রাখো আপাতত। তুমি যদি স্টোরি দেখতেই চাও তাহলে তুমি ইয়ার কাছে যাও, ওই, মেজবাউর রহমান সুমনের কাছে যাও। তুমি মেহেদী হাসানের থেকে স্টোরি দেখতে চাইতেছো কে? সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে একটা ফিল্মোগ্রাফি আছে না, এটা কিন্তু মেহেদী হাসান হৃদয় পুরোপুরি একেবারে চেটেপুটে খেয়ে ফেলছে। ওইটা থেকে বের হয়ে আসতে হবে। আমি বলিনি যে জাস্ট স্টোরি আমি দেখবো, স্টোরির পাশাপাশি ব্রুটাল সিকোয়েন্স থাকবে। তুমি জাস্ট এটা দেখো যে রাক্ষসের স্টোরি কেমন বিল্ড করছে। এটা এই স্টোরি কিন্তু সমানভাবে স্মুথ ভাবে মার্জ হয়নি। এখানে শুধু সিয়ামের চিল্লা চিল্লি ভাই অতিরিক্ত হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে কি, ওই যখন মেইন ভিলেনকে মারতে যায়, ওর ওয়াইফকে বলে না যে আমি তোমাকে ওয়াদা করতেছি আমি ব্যাক আসবো। এটা তো সুন্দর করে বলা যেত যে তুমি টেনশন করিও না, আমি তোমার কাছে আবার ফিরে আসবো, ইমোশনের সাথে বলা যেত। তা না, এখানেও চিল্লাইছে। আরেকটা কথা, এই লাভ স্টোরিটাকে বিল্ড হয় নাই তো ওই হালকা একটা গানের মাধ্যমে যে দেখাই দিল যে ওই মেয়েটা সিয়ামের পিছন পিছন করে সিয়াম এটা খেয়াল করছে, যেরকমটা আমরা শুরুতে দেখছিলাম যে সিয়াম এটা ইগনোর করতেছে, কিন্তু না, এটা গানের মাধ্যমে দেখেছে। এইভাবে কি লাভ স্টোরি বিল্ড হয়? চাইলে আর একটু সুন্দর করে ওটারে বিল্ড করতে পারতো। এটা একটু মিস গেছে। আমিও বলবো যে তারা লাভ স্টোরি, যেহেতু এটা রিভেঞ্জ লাভ স্টোরি, সেহেতু এই দিকে আরেকটু বেশি ফোকাস দিলে সিনেমাটা বেশি মানুষের কাছে আরো পছন্দ হইতো, ইমোশনালি কানেক্ট করতে আরো বেশি। আফরান নিশোর দম সিনেমা তো আসছিল, দম সিনেমাটা নিয়ে কি অভিযোগ থাকার কথা? আফরান নিশোকে ধরে নিয়ে গেল, এটার যে ব্যাক স্টোরি বা কিভাবে ধরে নিয়ে গেল, কোথা থেকে ধরে নিয়ে গেল। আচ্ছা, এক্স্যাক্টলি ঘটনা আমি তোমাকে বলি। হ্যাঁ, আফরান নিশো যে ক্যারেক্টার প্লে করেছে, তো তাকে যখন ধরে নেওয়া হয়, সেই সিকোয়েন্সটা ছিল এমন যে সে ওই অফিসটাতে বসেছিল, আর অফিসের বাইরে গার্ড ছিল। আচমকা সে কিছু শব্দ শুনতে পাই। পরবর্তীতে যখন সে ভালো করে শোনার চেষ্টা করে যে হ্যাঁ কোনো কথাবার্তা হচ্ছে, তখন সে শুনতে পাই অনেকগুলো লোক সেই গার্ডকে নাকি চড় থাপ্পড় মারছে। আর এটা সে সাইড থেকে দেখে বা কোনো একটা জায়গা থেকে দেখে, এবং পরবর্তীতে কিভাবে তাকে নিয়ে যাওয়া হয়, এইগুলো কিন্তু মেইন স্টোরি। কিন্তু পুরো সিনেমাতে তোমরা এটা দেখছো? না না, এটা এই জিনিসটা কিন্তু দেখানো হয়নি, এইটাই হচ্ছে মেইন বিষয়। আফরান নিশোর ক্যারিয়ারে যতগুলো সিনেমা আছে, 3টা বা 4টা সিনেমাই করছে। প্রত্যেকটা সিনেমাতে তার ইমোশনাল ক্যারেক্টার বা তার ফেসিয়াল এক্সপ্রেশন প্রায় সিমিলার লাগে। আমি এমন বলছি না সে খারাপ অ্যাক্টিং করে, সে একই জনরার মধ্যে আটকে আছে। এটা থেকে একটু বের হয়ে নতুন কিছু ট্রাই করা দরকার। হ্যাঁ, আমি তো দাগি সিনেমার ওই রিলিজের পর থেকে বলতেছি যে আসলে তার অ্যাকশন জনরা বা থ্রিলার জনরা বা অন্য আরও যে জনরা আছে সেই সব জনরাতে আসলে তার জয়েন করা উচিত। তার এই একই জনরা, একই ক্যারেক্টার, একই ইমোশনাল অ্যাঙ্গেল, এইসব আসলে এখন ছাড়া উচিত। তাকে ভিন্ন ভিন্ন জিনিসে ট্রাই করা উচিত। যেহেতু আমরা আফরান নিশোর নাটকগুলো দেখেছিলাম, সে এক এক সময় এক এক ধরনের ক্যারেক্টার করতো, এর জন্যই কিন্তু মানুষজন তাকে এত বেশি পছন্দ করে। বাট এই সময় এসে সে 3টা সিনেমাই হিট, বাট 3টা সিনেমাতে একই ক্যারেক্টার, এটা নিয়ে আসলে সবাই একটু হতাশ। আরও কি যে সিনেমাটা অনেক স্লো, বুঝছো, অনেক স্লো। মাঝে মাঝে মনে হয় কি যে আমরা এমনি গল্পটা দেখতাছি, অ্যান্ড যে পিকে উঠে শুধু তখনই যখন ধরো কি যে সিনেমায় যখন আফরান নিশো গাধার উপরে উঠে, তারপর হচ্ছে যখন সঞ্চল চৌধুরী তার সাথে দেখা করতে আসে, এবং একেবারে এন্ডের ক্লাইম্যাক্স ফাইটটা, এই কয়েকটা জিনিসই আসলে সিনেমার হাই নোটে নিয়ে যায়, যা আচ্ছা আমরা এখন মজা পাইতেছি দেখা, আর বাকি সব সিন ফ্ল্যাট। আফরান নিশো তার ক্যারেক্টারের মধ্যে এতটাই ঢুকে যায় যে আচমকায় সে তার ইমোশনকে শিফটিং করে ফেলে, আর এটা জোস। শুধু আফরান নিশো না, কিন্তু এখানে কিন্তু পূজা চিরি তার ক্যারিয়ারের সব থেকে বেস্ট পারফরমেন্স করছে। বিশেষ করে ওই যে আচমকা সে একটা খারাপ নিউজ শুনে, এবং তার যে চোখে মুখে একটা এক্সপ্রেশন আসে না, হ্যাঁ, সে বৈশা যায় মাটিতে, ওইটা অনেক ভালো ছিল। আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম যে তার কিন্তু বয়সও বেশি না, ইন্ডাস্ট্রিতে বেশি দিন আসেও নি, এত ভার্সেটাইল। হাসান হাসান,
দেখো জি। দেখো ভালো ভালো সিনেমা দেখো, বুঝছো? তুমি যে এরকম করে ফালায় রাখছো, সিনেমা ফালায় রাখো না, দেখা ফেলো। ভাই আমি গরুর হাটে হাটে ঘুরতেছি তো ওই জন্য টাইম পাচ্ছি না যে। এখন আসা যাক হচ্ছে বনলতা এক্সপ্রেসের কাছে। জনি তো বনলতা এক্সপ্রেসও দেখো নাই না? আমি থিয়েটারে দেখছি, বাট ওটিটিতে দেখিনি। সিনেমাটা অসাম লাগছে, কারণ হচ্ছে আমি যখন ওটিটিতে দেখছি তখনও আমার ভালো লাগছে, কেন জানি না। মানে আমি একটা সিনেমা দুইবার রিওয়াচ করতে পছন্দ করি না তেমন একটা, বুঝছো? কিন্তু এই সিনেমাটা আমি হলে দেখার পরেও আবার বাসায় পুরোপুরি আমি দেখছি আবার, বুঝছো? এতটা ভালো লাগছে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন তোমার কাছে। তুমি বলো যে এই সিনেমাতে তো মাল্টি স্টার কাস্ট, এটা তো সবাই জানে। তো এই পুরো সিনেমার মধ্যে কোন ক্যারেক্টার তোমার কাছে সব থেকে ভালো লেগেছে, বা তুমি এটা এনজয় করেছো, বা তোমার মন ছুঁয়ে গেছে? আচ্ছা, আমি তো আমার রিভিউতে বলছি। তো এখন রঞ্জন তো এটা ফার্স্ট টাইম ওটিটিতে দেখছে, রঞ্জন বলুক রঞ্জনের ওপিনিয়ন, যে রঞ্জনের বর্ণতা কেমন লাগছে, ওর কোন ক্যারেক্টার বেশি পছন্দ হয়েছে, তারপরে আর যা যা আছে সিনেমা সংক্রান্ত। আমি আসলে বলি, এই সিনেমাটা আসলে আমি সিনেমা হলে দেখি নাই, সাগর সিনেমাটা দেখছিল। তো দেখার পর মনে হয়েছে যে আমি মনে হয় আসলেই মিস করছি ভাই সিনেমা হলে যা সিনেমাটা না দেখে। কারণ এতগুলো ক্যারেক্টার এবং এত অ্যাক্টিং, পিক লেভেলের অ্যাক্টিং, এক কথায় বলতে গেলে ফার্স্ট টু লাস্ট, বিশেষ করে লাস্টের কয়েক মিনিটে যে একটা একটা করে গল্পের ইয়া খুলতে থাকে, দরজা খুলতে থাকে, এক কথায় ভাই ব্রিলিয়ান্ট। তানিম নূর এত ভালো কাজ করছে। আচ্ছা। আর মাল্টিকাস্ট যতই হোক না কেন, এখানে যে গুণী গুণী অভিনেতাগুলা যে কাজ করছে, তাদের যে অভিনয় দক্ষতা, বিশেষ করে আমি একজনের কথা বলতে চাই, চঞ্চল চৌধুরীকে সরিয়ে রেখে আমি শুধু কথা বলতে পিচ্চি চাই মেয়েটা। পিচ্চি মেয়েটা আর হচ্ছে মোশাররফ করিমকে নিয়ে। পিচ্চি মেয়েটার যে ভাই মানে হাসাইছে দুই একটা জায়গায়, জাস্ট অসাম। আর মোশাররফ করিমকে নিয়ে কি বলবো ভাই, তার লাইফের হয়তো সেরা অভিনয় সে বের করে দিয়েছে, মানুষকে নিংড়ে দিয়েছে জিনিসপত্র। লাস্ট মুহূর্তের যে তার কান্নার সিনটা, আমি আসলে ওই কান্নার সাথে সাথে আমি লিটারালি আমার চোখ দিয়ে মানে পানি বের হয়ে যাচ্ছিল। এরকম সচরাচর আমি এরকম ইমোশনাল হই না, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা ইমোশনাল সিনের কথা বলি, যে শ্যামল মৌলা যখন বলে তার জীবনের কষ্টের কথা, ভাই ওইটা তো পুরো আনএক্সপেক্টেড ছিল, যে আরে এই ঘটনা কিভাবে হয়ে গেল হঠাৎ করে এরকম জিনিস। মানে এত কষ্টের বিষয়, তার মানে কি, যে জীবনে যে কষ্টটা আছে সে কিন্তু শুরু থেকে জার্নি করতেছে ওই কষ্টটা নিয়ে, এর জন্য তার বউকে নিয়ে আসতে যায় নাই, বুঝছো? এইটাই আমি আমার জাস্ট এখনো যদি এই যে এখনো আমার আর কি পশম দাঁড়ায় যেতেছে ভাই এই সিনেমাটার কথা ভাবলে পারে। আমরা প্রথমে আমি শুরু করছিলাম যে হয়তো হ্যাপি ট্রেন জার্নি, যেহেতু একটা হ্যাপিলি গল্প হবে, বাট লাস্ট মুহূর্তে যে যখন দেখলাম যে প্রত্যেকটা গল্পের পেছনে একটা একটা করে স্যাড স্টোরি আছে, জাস্ট ব্রিলিয়েন্টলি, সেটাই আমি দুইবার সিনেমা দেখছি, আমার এখন সেই সিনগুলো ভাইবা গুজবাম এসে পড়তেছে। জাস্ট আচ্ছা, ব্রিলিয়েন্টলি ডান বাই তানিম নূর। এত সুন্দর কাজ করেছে এই সিনেমার ক্ষেত্রে, যত সুন্দর স্টার্ট করেছে ঠিক তার থেকেও ডাবল ভাবে সে সিনেমাটা এন্ড করেছে। এক কথায় অসাধারণ। সিনেমাটা যারা দেখেন নাই ভাই, প্লিজ ওটিটিতে এসে গিয়েছে, তারা সিনেমাটা দেখবেন। এটা আসলে হাইলি রেকমেন্ডেড। এমন কোনো ক্যারেক্টার নাই সিনেমার যেটা তোমার মাথায় ছাইপা থাকবে না, যেমন সেটা হোক হচ্ছে ইউনিভার্সিটির 3টা স্টুডেন্ট, তারপরে হচ্ছে সেই ট্রেনের চোর, তারপরে হচ্ছে সেই ট্রেনের যেই কর্মকর্তা আছে, সবার ক্যারেক্টার তোমার মাথায় চেপা থাকবে। এত সুন্দর সিনেমা, আমি ভাবি নাই যে এত ভালো সিনেমা তানিম নূর দিতে পারবে। আমি আমার জীবনের কয়েকজন ফেভারিট ডাইরেক্টর আমি বানায় নিছি যে এদের সিনেমা আমার অনেক পছন্দ হয়, তার মধ্যে রাহান রাফি আছে, তারপর মেহেদী হাসান আছে, তানিম নূর এই একজন। এই সিনেমা দেখার পর আমি যুক্ত করে ফেলছি যে না, ইনার সিনেমা আমি আর জীবনে মিস করবো না। আচ্ছা, তোমরা আমাকে এটা বলো যে লিচুর বাগানের মালিক সাবিলা নূরকে নিয়ে তোমাদের মন্তব্য কি? অসাধারণ অভিনয়, অসাধারণ। আমার প্রশ্নটা হচ্ছে যে বিএমআর থেকে আমরা যে নিউজ গুলা পাইতেছি, মানে বনলতা এক্সপ্রেস এখনো ডাবল ডিজিট কালেকশন করতেছে, তাই না? তো আপনাদের কতটুকু মনে হয় যেগুলো আসলে সত্যি, বনলতা এখনো 10 লাখ 12 লাখ কালেকশন করতেছে? কারণ হচ্ছে কি, ওই হলের কিন্তু কোনো সিন এখনো ভাইরাল হচ্ছে না, মানে ক্রাউডটাকে না 10 লাখ 12 লাখ কালেকশন করতেছে, মানে কি অর্ধেক শো হাউসফুল যাইতেছে, ওরকম কোনো কিছু তো সামনে আসতেছে না। শোনো আসতেছে এই সিনেমা, এমন সিনেমা যে অ্যাকচুয়ালি ফ্যামিলি অডিয়েন্সরা দেখে এনজয় করবে, বুঝছো? এখন যারা সিনেমা দেখে দেরিতে যায়, তারা অত ভিডিও টিডিও ভাইরাল করে না, তারা শুধু এনজয় করার জন্য সিনেমা হলে যায়, যে সিনেমা দেখা সুন্দরভাবে ফিরে আসে, বুঝছো? তো হ্যাঁ, যে আয়গুলো আসতেছে ওইটা অ্যাকচুয়ালি ট্রু। এই সিনেমা ডিজার্ভও করে এই আয়টা করা। আচ্ছা, আপনাদের কি মনে হয় মুভিটা কি কোরবানির ঈদেও বাকি মুভিগুলোর সাথে পাল্লা দিবে? না এই ভাই আমার মনে হয় ভাই দিবে। আমি একটা কথা বলি, যেহেতু এই সিনেমাটা ওটিটিতেও চলে আসছে, ওটিটিতে চলে আসার পরেও সে ডাবল ডিজিট কালেকশন তুলতেছে, কল্পনা করা যায় এই সিনেমাটা কত ভালো। কিন্তু এই আয়টা ধীরে ধীরে থেমে যাবে যখন ঈদের সিনেমা এসে পড়বে এবং একটা ভালো সিনেমা থাকবে, তখন আর ফ্যামিলি অডিয়েন্সরা এই সিনেমাটা দেখবে না, তখন মানুষরা দেখবে হচ্ছে বনলতা সেন, তারপর রোহিত, ঠিক তারপর আছে রকস্টার। সাগর, আমি একটা কথা বলি কি, বিষয়টা অনেকগুলো সিনেমা দেখবি কি আস্তে আস্তে আয় কমে গেছে, বাট বনলতা সেন
স্ট্রিক্ট করবে, ঠিক আছে? এখন পর্যন্ত তো কোনো সিনেমা নাই, এর জন্য এই সিনেমাটা এতটুকু আয় করে গেছে, বুঝছিস না? সামনে তো অনেকগুলো সিনেমা এসে পড়বে, তখন এই সিনেমার আয় শিওর হ্যাম্পার পড়বে, বুঝছিস? হ্যাঁ, যদিও হ্যাঁ মাসে মাসে হয়তো বা পরবর্তী 1 মাসে 8, 6, 5, 4, 3 এরকম লাখ টাকা ইনকাম করবে, বাট আয় করবে হালকা হালকা, অত বেশি না এখন। এটাও অনেক ভাই। হ্যাঁ অনেক, বাট হ্যাঁ এতদিন যা আয় করছে তার থেকে খুব কম করবে সামনে। এই যে আমরা আসলে এই জনরাতে ছিলাম ফ্যামিলি ড্রামা ছেড়ে আমরা একটু যাই না স্পাই থ্রিলারে, হ্যাঁ? কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা, তো মাসুদ রানার তো ট্রেলার এসেছে, টিজার এসেছে, একটা গান এসেছে, ঠিক আছে? তো ওভারঅল সব কিছু মিলিয়ে যতটুকু পারফরমেন্স দেখলাম হচ্ছে মাসুদ রানার ক্যারেক্টারটা একটু পিচ্ছি পিচ্ছি মনে হয়েছে, বিশেষ করে যখন হচ্ছে তার টিজার বা ট্রেলারটা দেখি। টিজারটা তো খুবই জঘন্য হয়েছে, পুরো এআই দিয়ে ভরা, ট্রেলারটা তাও ঠিকঠাক লেগেছে। তো মাসুদ রানার ট্রেলারটা তোমাদের কাছে কেমন লাগছে? এটা দেখার পর সত্যি আমি শকড হয়ে গেছি, কারণ হচ্ছে কি আমার অতটুকু এক্সপেকটেশন ছিল না যে এরকম কিছু দিবে, বিশেষ করে যে টিজার দিছিল ওইটা দেখার পর তো মোটেও আমি এক্সপেক্ট করি নাই যে ওরা ট্রেলারে এত ভালো করবে। মানে একটা স্পাই মুভি হিসেবে এই বাংলাদেশ থেকে যে এরকম একটা মুভি হচ্ছে এটা আসলে প্রাউডের বিষয়। ট্রেলার পর্যন্ত আমার সবকিছু ঠিকঠাক লাগছে, মানে পোস্টার গুলো অতটাও ভালো ছিল না, টিজারটাও ভালো ছিল না, তবে ট্রেলারটাও ওভারঅল ভালো ছিল। বই থেকে অনুপ্রাণিত হয়ে যে মুভিগুলো এখন হচ্ছে ওগুলো কিন্তু ভালোই করতেছে, কিন্তু এই মুভিটা কতটুকু ভালো করবে সেটা তো মুভি আসলে তখনই বোঝা যাবে। এই সিনেমা আজ থেকে 5 বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল, জানি না এই তথ্য সত্যি কিনা। তবে এই ট্রেইলার দেখে প্রথমে আমার যেটা মাথায় আসছে সেটা হচ্ছে এটার ভিজুয়ালাইজেশনে কিন্তু একটা ক্লিন বা পরিষ্কার একটা ভাইব আছে। তবে এখানে উইক পয়েন্ট হচ্ছে, মানে যেই কারণে এটা মারা খেতে পারে, মানে ব্যবসায়িক দিক থেকে একটু ডাউন হতে পারে, সেটা হচ্ছে এটার ডাবিং। দেখো, আমরা বাংলাদেশি, আমাদের এখানে যদি এমন কিছু দেখাও যে আমরা স্ক্রিনে দেখছি ওইখানে বাংলা কথা হচ্ছে কিন্তু লিপসিং মিলছে না, এটা তো হবে না, না? পিস অফ শিট এটা, বুঝছো? যে তারা কি আর মানে কি আমি বুঝি না মানুষের ডিফেন্ড করে কেমনি এটাকে, যে না এরা ইংলিশে শুট করছে এর জন্য বাংলাটা মিলে না। আরে ভাই মিলে না, এটা তো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমরা বিষয়টার সাথে মানে সেই ওয়ার্ল্ডটার ভিতরে ঢুকতে পারতাছি কি না, সেই লিপসিং এর কারণে আমরা ঢুকতে পারতাছি না, এটা হচ্ছে মেন সমস্যা। এটা তো মেকারদের দায়িত্ব যে আমাদেরকে সেই ওয়ার্ল্ডে ঢুকানো। একটা জিনিসের ঠোঁট মিলতেছে না আর আমি বলতেও পারবো না যে সে কেন ঠোঁট মিলতেছে না, কেন এই সমস্যা হইতেছে। আরে ভাই আর একটা কথা হচ্ছে এইখানে যে ক্লোজ শট গুলো আমরা দেখতে পারবো, ওই শট গুলার মধ্যে মূলত অডিয়েন্স সবচেয়ে বেশি স্ট্রাগল করবে, যেমনটা জনি ভাইয়া বলছে। কারণ হচ্ছে কি আপনি বাংলাতে কথা বলে যেভাবে ইমোশনটা আপনি ভিতর থেকে আনতে পারবেন, ওইটা কিন্তু ইংলিশে বলে অতটাও আসবে না যেটা বাংলাতে আসবে, তাই না? ক্লোজ শট গুলার মধ্যে ওই যে ইমোশনাল সিন গুলো আমরা দেখবো, ওইখানে গিয়ে লিপসিং এর বেলায় মানুষের এই অভিযোগটা থাকবে। পিনিক সিনেমার একটা গান আসছে, আইটেম গান চুম্মা, যার নাম। তো এই গানটা কিন্তু এনার্জেটিক লাগে যদি গানটা শুনে না থাকো। গানটাতে বুবলি আছে, বুবলির পাশাপাশি আরেকটা মেয়ে নাচছে। তো ওইখানে আমার কাছে মনে হয়েছে কি যে বুবলির থেকে ওই মেয়েটার নাচ আরও বেশি এনার্জেটিক ছিল। তো যখন আর কি আদর আজাদ স্ক্রিনে আসে, আমি আর সাগর বলতেছিলাম যে আদর আজাদ স্ক্রিনে আসলে না অন্যরকম একটা ভাইব পাওয়া যায়, যে হ্যাঁ আর পুরোটা নাচলে জোস লাগে দেখতে, মানায় ভাই। সিনেমার ক্ষেত্রে বিষয় আলাদা, যে সিনেমা আসলে তার রিলিজ পাইতে অনেক সমস্যা হয়, সিনেমা রিলিজ হয় না, টাইম মতো রিলিজ হয় না। আচ্ছা আচ্ছা, মজার কথা, তার নাক ফুলের কাব্য কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আদর আজাদের কপালটাই খারাপ। আচ্ছা আমি ওকে এটা ট্যাগ দিব, আদর আদেরকে তো এটা ট্যাগ দেওয়া দরকার, পোস্টপোন স্টার। হ্যাঁ, ভালো নাম দিয়েছে, পোস্টপন্ড স্টার। হ্যাঁ আমার এটা কাচ্চি খাওয়াই দিন, আদর আদেরকেও বলিন যে নেটটা দেয়, ওরে তো কেউ ট্যাগ দেয় না, আমি তো দিছি। হ্যাঁ আমিও এখন থেকে তাকে পোস্টপন্ড স্টার বলে ডাকবো। আবার পোস্টপোন স্টার থেকে অন্য কিছু হয়ে গেলে কিন্তু সমস্যা, সাবধানে বলিস কথাবার্তা তোরা। তো আচ্ছা, এই তো গেল হচ্ছে আমাদের বাংলাদেশের টপিক। একটু আমরা ইন্ডিয়ার দিকে আগাই। ইন্ডিয়াতে দৃশ্যম 3 রিলিজ পাইলো। তো যতটুকু রিভিউ শুনলাম সিনেমার অডিয়েন্সের কাছ থেকে বা হচ্ছে ইন্ডিয়ার অডিয়েন্সের কাছ থেকে, সিনেমাটা নাকি ভালোই হয়েছে এবং সিনেমার নাকি পার্ট 4ও আসতে যাচ্ছে, পার্ট 5ও নাকি আসতে পারে। তো এটা নিয়ে আসলে তোমাদের মতামত কি? সিনেমার কি মানে বেশি বেড়ে যাচ্ছে না, সিরিজের মতো হয়ে যাচ্ছে না? হ্যাঁ সেটাই তো দেখছি। তবে যদি দৃশ্যম 1 এবং 2 মতো সাসপেন্স তৈরি করতে পারে বা ওইরকম টান টান উত্তেজনা তৈরি করতে পারে, তাহলে 10 পর্যন্ত আসুক, কোনো সমস্যা নেই। তো এই তো গেল হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি ছাড়াও আমরা এখন একটু হলিউডে ঢুকি। হলিউডে আমাদের ঢোকা উচিত। হলিউডে আসতে হচ্ছে দ্য বয়েজ সিরিজ। সাগর যেটা পুরোটা দেখে মোটামুটি শেষ করে ফেলছে। দ্য বয়েজ এর সিজন 5 এসেছে অ্যান্ড আমি 9 ঘন্টা লাগে 8টা পর্ব দেখা কমপ্লিট করে ফেলছি। অ্যান্ড বলতে হবে যে
একটা অসম জার্নি ছিল এই দা বয়েজের সাথে আমার। বাপরে, তোমার ধৈর্য! তুমি মানুষ না পরিমণি রেক্স। সিজন 5টার প্রথম 4টা পর্ব ঠিকঠাক ছিল বুঝছো, কিন্তু লাস্টের 4টা পর্ব তেমন এন্ডিং হিসেবে একটা পুরো সিজন 5 মানে এর আগের 4টা সিজন রিলিজ পেয়েছে, আর এই সিজন 5 দিয়ে পুরো স্টোরিটাকে এন্ড করবে, সেই এন্ডিংটা ফিল হয় না বুঝছো। বিষয়টা হলো এখানে যে ওই যে গেম অফ থ্রোনস, তারপর হচ্ছে আমরা দেখলাম যে কি বলে স্ট্রেঞ্জার থিংস, এই স্টোরিগুলোর যেমন এন্ডিং তেমন একটা ভালো হয় নাই, এই দ্য বয়েজও সেই কাতারে যোগ দিছে যে এন্ডিং তেমন একটা মজাদার হয় নাই, যেটা মানুষরা এক্সপেক্ট করছিল। আচ্ছা, আরেকটা জিনিস মনে পড়লো, বাংলাদেশের যে আমাদের শাহরিন আক্তার সুমি আছে, সুমি না যে রাক্ষসের হচ্ছে প্রডিউসার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ। উনি আর কি যে রাক্ষস নিয়ে যে কথাবার্তা বললো আর কি, যে একটা হচ্ছে ইন্টারভিউ দিল যে রাক্ষস নাকি যেই পরিমাণ টাকা ইনকাম করার কথা সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারে না, এবং সে বলেছে যে আমরা যদি বড় বাজেটের কোনো সিনেমা বানাই তাহলে শাকিব খানকে ছাড়া কতটুকু টাকা ইনকাম করা যায় বা কীভাবে কী করা যায় সেটা এখন থেকে ভেবে চিন্তে তারা করবে। তো এই জিনিসটা কি তারা আগে থেকে ভাবে নাই? আচ্ছা, তো তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। তোমাদেরকে মনে হয় যে রাক্ষসের সিয়ামের যে ক্যারেক্টার, এখানে শাকিব খানকে কাস্টিং করলে ভালো হতো? সত্যি কথা বলবা? যদি বরবাদ না করতো তাহলে হয়তো এই সিনেমাটা আরো বেশি বেটার হতো, এবং হ্যাঁ, সিয়ামের এটাই, জায়গায় এটাই। যদি শাকিব খানকে রাখা হইতো তাহলে শাকিব খান ইজ বেটার বা শাকিব খান ওয়াজ বেটার। শোনো, আমি গ্যারান্টি দিয়ে কইলাম যদি শাকিব খান এই সিনেমায় থাকতো বরবাদ করার পরেও, হ্যাঁ, তাও এই সিনেমা 15-20 কোটির বেশি আয় করতো। রাইট। একই যদি আলফা মেল টাইপের ক্যারেক্টার তুমি নাও, সাকিবিয়ানরাও বলতে শুরু করবে যে ভাই একই ক্যারেক্টার হয়ে গেল না। মানে শাকিব খান তো ওই বরবাদে যেমন ক্যারেক্টার ধরে রাখছিল ওইটা তো এখানেও দিত, তাই না? আমার কি মনে হয় যদি এখানে বরবাদ 2 বানাইতো এটাকে রাক্ষস না বানায়, তাহলে মেহেদী হাসান চাইলে পারতো বুঝছো, দেখা যেত কি যে ফাঁসি আসলে হয় নাই, পরে টাকার জোরে বেঁচে গেছে বুঝছো, বাঁচার পরে তার লগে এই স্টোরিগুলা ঘটতেছে, এমনি করে স্টোরি চাইলে দেখাইতে পারতো। আমি বলি এটা জীবনেও পসিবল না, এটা না সিকুয়েল বানানো পসিবল না, প্রিকুয়েল বানানো পসিবল, কোনো অ্যাঙ্গেল থেকে পসিবল না। তবে স্ট্যান্ড এলোন আরেকটা মুভি ওই হিসেবে ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে মেহেদী হাসান হৃদয়ের নিয়ে এত কথা বললাম, মেহেদী হাসান হৃদয়ের তো আরেকটা সিনেমা আসতে যাচ্ছিল বিদায়, যেটা আর কি শাহরিন আক্তার সুমি মনে হয় পরিচালনা করতেছে। তো এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম বেজে গেছে যে কি বলে পরিচালক বলতেছে যে ঈদে আসবে না, ডিরেক্টর বলতেছে যে না না, ঈদে এটা আসবে। অলমোস্ট কনফার্ম এখন হয়ে যে গেছে আসবে যে না। এটা আসতেছে না এই ঈদে, আসবে হচ্ছে সামনের মেবি পূজায়। এবার বিদায়ে সে হয়তো অন্য কিছু ট্রাই করবে। হ্যাঁ, আমার বিদায় মনে তো হয়। হচ্ছে প্রবাসী নিয়ে হচ্ছে কাহিনী। বিদায় জানো, আমি অন্য এই genre। সিনেমার থেকে এক ফুটাও এক্সপেকটেশন রাখি না, আমি চাই শুধু মেহেদী হাসান অ্যাকশন করুক। আচ্ছা, তবে ওই সন্দীপ রেড্ডি ভাঙ্গা, হ্যাঁ, ও যে অ্যানিমেল বানাইছিল তারপর থেকে ওইটার জোয়ার কিন্তু যায়নি। এরপর সে প্রভাসকে নিয়ে স্পিরিট বানাচ্ছে, এটা যখন মুক্তি পাবে ওইটার জোয়ার যে কয় বছর থাকবে ওইটা ভাবতেছি। তো এই ছিল আসলে আমাদের আজকের পডকাস্ট। তো শেষ করতে চাই সবাইকে নিয়ে একসাথেই। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে, অ্যান্ড লাস্টে জনির যদি কিছু বলার থাকে, হাসানের যদি কিছু বলার থাকে বলো। তো লাস্ট আমার একটা কথা, আপনাদের ঈদ অনেক ভালো কাটুক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর আমাদেরকে কমেন্টে জানান যে আপনারা ঈদে কোন কোন সিনেমা দেখবেন। আমরা তো অলমোস্ট 4টা-5টা সিনেমা দেখতেছি। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই। টাটা, গুড বাই।